অ্যাডাল্ট ল্যাঙ্গুয়েজ অ্যালার্ট। ইরামের বাবা রাইজুল কিবরিয়া মারা যান যখন ইরামের বয়স 17। মৃত্যুটাও ছিল অনাকাঙ্ক্ষিত। ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন, নিয়ন্ত্রণহীন বাস এসে সোজা তাকে পিষে চলে গিয়েছে। এই দেশে নিয়মকানুন মেনে চলা মানুষেরও জীবনে কোনো মূল্য নেই। বাবা চলে যাওয়ার পর সেই শোকে ইরামের মা মানসিক ভারসাম্য হারিয়ে বসেন। তিনি জীবিত ছিলেন ঠিকই, কিন্তু মস্তিষ্ক প্রাপ্তবয়স্কের মতো কাজ করা বন্ধ করে দিয়েছিল। ইরাম বাড়ির বড় মেয়ে, তার ছোট দুই ভাই রাহাত আর ইমন। রাহাত তাও যা একটু বড় ছিল, ইমন একেবারে কোলে শিশু। মুহূর্তে গোটা পরিবারের দায়িত্ব এসে পড়ে কিশোর ইরামের উপর। দুই ভাই, তাদের পড়ালেখা, মায়ের দেখভাল, চিকিৎসার খরচ, সাংসারিক ব্যয়, নিজের পড়ালেখা, জীবনযাপনের সব কিছু। যেখানে প্রাপ্তবয়স্ক এত কঠিন দায়িত্ব হিমশিম খায়, সেখানে ইরাম লড়ে গেছে বছরের পর বছর ধরে। মায়ের চিকিৎসা জারি রেখেছে, ছোট দুই ভাইকে পড়ালেখা শিখিয়ে মানুষ করেছে। তার নিজের দিকটা কোনোদিনই দেখা হয়নি। বছরে নিজের জন্য একটা পোশাক নেওয়া হতো কি হতো না, কিন্তু ভাইদের কমতি রাখেনি সে কোনোদিন। সকালে নিজের পড়াশোনা, বিকেলে কোচিং সেন্টারে পড়ানো, সন্ধ্যা থেকে রাত অবধি টিউশনি, নিজের জন্য কোনো সময় রাখা হয়নি তার কখনো। ভাইদের জীবন সে কোনো বড় বোন ছিল না, ছিল মায়ের ভূমিকায়। নিজের পরিবারটা চালাতে খাটতে খাটতে কখন যে বয়স 30-এ ছুঁয়ে গেছিল সে টেরও পায়নি। এরপরে তার জীবনে এলো অরণ্য। যে অরণ্য তাকে একটা সময় কখনো না পাওয়ার সুখের স্বপ্ন দেখিয়েছিল, সেই অরণ্যে অতি যত্ন নিয়ে তার সবটুকু সুখ ধ্বংস করে দিয়ে গেল। সাইবানের বাড়ির লিভিং রুমে জটলা পাকিয়েছে সকলে। সাইবান সোফায় বসে আছে, সামিয়া সেলের পাশে বসে তার গালে আইসপ্যাক চেপে ধরেছে। ছেলেটার চোখের দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ। ধারালো নজরে সে দেখছে খানটে দূরে দাঁড়ানো ইহানকে। কিশোর ছেলেটা কম যায় না। ভুরু কুচকে অত্যন্ত ঘৃণা নিয়ে দেখা যাচ্ছে সাইবানকে। বাকিরা সকলে ছড়ে ছিটে দাঁড়ানো। অস্বাভাবিক নীরবতা ভেঙে প্রথমে খেকিয়ে উঠল সারিকা। গ্রেট, জাস্ট গ্রেট। এখন ডিম থেকে সদ্য ফোটা একটা টিনেজার ছেলে এসে আমাদের বাড়িতে গুন্ডাগিরি করে যাবে। খুব ভালো। সারিকা, প্লিজ রিড দ্য রুম। শীতল গলা স্ত্রীকে সতর্ক করলো। তবে হঠাৎ করে মুখ খুলল ইরাম। না, সারিকা ঠিক বলেছে। বাড়ি এসে গুন্ডাগিরি করা মানার মতো বিষয় নয়। ইরামের স্নিগ্ধ রূপ বদলে গিয়েছে, তাতে ভর করেছে কঠোরতা এবং দৃঢ়তা। নিজের ভাই ইরানের দিকে তাকালো সে। এ ধরনের অসভ্যতা আচরণ তোকে কে শিখেছে ইহান? ইস, ওরা আমাকে জবরদস্তি করতে পারে আর আমি প্রতিবাদ করতে দিলেই দোষ। মিথিলা ভাবি, রাহাত ভাই কেউ আমাকে জানানোর প্রয়োজন মনে করেনি যে তুই আমাদের বাড়িতে গিয়েছিলে। আমি বুঝতেও পারিনি রাস্তার ওপারের বাড়িতেই তোমার বাস। আজ কিনা দুঃসাহস দেখিয়ে এই মহিলা যে আমাদের বাড়িতে তোমার বিয়ের দাওয়াত দিতে। সিরিয়াসলি? সামিয়ার দিকে আঙুল তুলে গর্জে উঠল ইহান। বয়সে ছোট হলেও গায়ে গতর অনেকখানি লম্বা সে। ফিনফিনে পাতলা শরীরে ঢোলাঢালা শার্ট আর ট্রাউজার। ইরামের ভুরু কুচকে এলো ক্রোধে। হাতের মুঠো শক্ত করে ফেললো সে নিজেকে নিয়ন্ত্রণে। এই মহিলা আবার কি? থাপড়ে তোর দাঁত ফেলে দেবো বেয়াদব। খালামণি হয় আমাদের। খালামণি হবে তোমার, আমাদের তো সৎ খালা। ইরাম নিজের হাতটা সহসা উঁচিয়ে ধরল, যেন উদ্দেশ্য ইহানকে চড় দেওয়া। তবে শেষ মুহূর্তে সে নিজেকে আটকে ফেললো। ইরাম নিজেকে আটকালো আর চুপে বসে থাকলো না সাইবান। স্মরণ করে উঠে পড়লো সোফা থেকে। সামিয়ার শান্ত হওয়ার ইশারা সম্পূর্ণ উপেক্ষা করে আইসপ্যাক মেঝেতে ছুঁড়ে ফেলে এগোলো। তাকে দেখে শিকারের মতো লাগছে। ইহানের মুখোমুখি দাঁড়ালো সে। কি বললি তুই পুংটা? আরেকবার বলতো। সাইবান হঠাৎ করে এমন বিপজ্জনক রণমূর্তি ধারণ করায় ইহান কিছুটা হলেও ভরকালো, তবে মাথা নত করলো না। সৎ শেষও করতে পারলো না ইহান। সাইবানের হাত এগোলো বিদ্যুতের গতিতে। ছেলেটার কলার পাকড়াও করে এক ঝটকে রীতিমতো শূন্য তুলে ফেললো। ইহান সাইবানের হাতে ঝুলতে লাগলো, তার পা মেঝে থেকে ইঞ্চি কয়েক উপরে, যেন পুতুল মাত্র। গর্জে উঠল সাইবান। কনভিন্স মি। কেন আমার এক্ষুনি তোকে কেটে কুচি কুচি করে ড্রেনে ভাসি দেওয়া উচিত না? তোর জিভ দিয়ে আগুন ঝরে, তাই না? এই জিভ আমি আলাদিন। মাঝখানে হস্তক্ষেপ করলো ইরাম। সাইবানের বুকে হাত ঠেকিয়ে অন্য হাতে ছটফট করতে থাকা ছোট ভাইকে ছাড়িয়ে নিল। কয়েক কদম পিছিয়ে গিয়ে কাশতে কাশতে দীর্ঘশ্বাস টানল ইহান। হিংস্র চোখে চেয়ে রইল সাইবানের দিকে। মুখটা টকটকে লাল হয়ে গেছে বেচারার। সাইবানকে জোরপূর্বক ঠেলে পিছনে নিয়ে গেল ইরাম। দুজনের মাঝখানে বরাবর দাঁড়ালো, তাকালো ইহানের দিকে। ইহান, আমার মেজাজ খারাপ হওয়ার আগে স্পষ্ট শুনে রাখ, আমাকে কেউ জোর করছে না। আমি স্ব ইচ্ছায় সুস্থ মস্তিষ্কে আলাদিনকে বিয়ে করতে রাজি হয়েছি। তুই কিছু না জেনে না বুঝে জন্তুর মতো একটা নির্দোষ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ছিস। উপরন্ত মানুষটা তোর চাইতে বয়সে অনেক বড়। আলাদিনকে এখনই সরি বলবি তুই, মাফ চা। নো ওয়ে। লাফিয়ে উঠল ইহান, চিৎকার করে বলল, এখানে এসেছি তোমার জন্য আপু, তোমাকে বাঁচাতে। আর তুমি আমাকে উল্টো ওদের কাছে মাপ চাইতে বলছো? আমি কিচ্ছু ভুল করিনি, ঠিক করেছি। দরকার পড়লে আবার করব। কিসের বিয়ে, কিসের কি? এই বিয়ে আমি মানি না। ওই বদমাসটাকে আমি চিনি না মনে করছো? পুরো এলাকায় ফেমাস ওর কেচ্ছা কীর্তি। আমি এমন কারোর সাথে তোমার বিয়ে কিছুতেই হতে দেব না। না না না। আচ্ছা, তোমার এই অন্যায়ের প্রতিবাদ বচন কোথায় ছিল?
যখন তোমার বড় ভাই বোনের সব ত্যাগ তিতিক্ষা ভুলে নিজের মায়ের বাড়িতে সামান্য আশ্রয়টুকু অবধি দিতে পারেনি? কোথায় ছিল তোমার এই আগুন ঢালা তেজ যখন তোমার বোনের বিবাহিত জীবনে অন্য এক পুরুষের জন্য উচ্ছন্নে গিয়েছিল? কোথায় ছিলে তুমি? কলেজে প্রেম করেছিলে নাকি ঠুলি চোখে চেপে বসেছিলে? প্রতিবারটা এলো সব থেকে অপ্রত্যাশিত এক নারীর পক্ষ থেকে, সারিকা। দুই হাতে মেহেদি শুকিয়ে গাঢ় কমলা বর্ণ ধারণ করেছে তার। কয়েক পা এগোলো সে। এই বাড়িতে এসে ও হয়তো নাটক খাড়া করবে না। যদি মুরত থাকে তো বাড়ি গিয়ে রাহাত ভাইয়ের কলারটা টেনে ধরে তার মুখে দুটো ঘুষি দাও। আমার ভাইয়ের দিকে চোখ দিতে এলে ছোট মানুষ বলে আর খাতির করবো না কিন্তু। কিছু বলতে চেয়েও আর বিপক্ষে বলার মতো আর শব্দ খুঁজে পেল না ইহান। সত্যি তো, তার মায়ের মতো বড় বোনটার জীবনের উপর কি কালবৈশাখী বয়ে গেছিল, অথচ সে ভাই হয়ে কিছুই করতে পারেনি। তার বয়স, তার অক্ষমতা তাকে আটকে দিয়েছে। একটা কিশোর ছেলে চিৎকার চেঁচামেচি তো কেউ গোনায় ধরে না। নিজেকে অসহায় লাগলো তার। হাতের মুঠো শক্ত করে তাই নিচের দিকে তাকিয়ে রইল। যদি ক্ষমতা থাকতো এই মুহূর্তে ইরামকে নিয়ে সে বেরিয়ে যেত বাড়ি থেকে, কিন্তু নিয়ে এসে যাবেটাই বা কোথায়? বাড়িতে তো রাহাতের বউ মিথিলার হুকুম চলে। ছোট ভাইয়ের অন্তর্দ্বন্দ্ব খেয়াল করে খানিকটা নমনীয় হলো ইরাম। এগিয়ে গিয়ে ইহানের বাহু ধরে তাকে টেনে এক কোণায় নিয়ে গেল। অতঃপর ভাইকে কাছে টেনে তার কপালের পাশে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে মৃদু গলায় বলল, আমি একদম ঠিক আছি ভাই, বিশ্বাস কর। ওরা কেউ আমাকে জোর করছে না। আমি যা করছি ভেবেচিন্তেই করছি। খালামণির মতো ভালো মানুষ দুটো হয় না। ওরা সবাই আমাকে এ বাড়িতে নিজের পরিবারের সদস্য মতোই মেনে নিয়েছে। রইল বাকি আলাদিন, ওর তো জীবনটাই নষ্ট হয়ে গেছে আমার জন্য। তবুও মানবতার খাতিরেও আমায় গ্রহণ করে নিয়েছে। তুই ভুল বুঝিস না। মাথা ঠান্ডা করে বাসায় যা। আমি পরে তোর সাথে ভালোভাবে কথা বলবো, প্রমিস। ইহান একটা দীর্ঘ প্রশ্বাস টেনে মাথা দুলিয়ে সায় জানায়। শরীর থেকে সব রাগ তার বেরিয়ে গেছে শুধুমাত্র বড় বোনের আদুরে ছোঁয়ায়। সকলের দিকে অত্যন্ত বিতৃষ্ণা দিয়ে শেষ একবার তাকালেও ইহান আর ঝামেলা করলো না। চুপচাপ হনহন করে হেঁটে বাড়ি দিয়ে বেরিয়ে গেল। সে চলে যেতে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল ইরাম। ঘুরে দাঁড়ালো, সবার উদ্দেশ্যে চেয়ে বলল, আমার ভাইয়ের কাজের জন্য আমি খুব লজ্জিত এবং দুঃখিত। সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মেহেদির রাতটা কিছুক্ষণ পরেই আবার আগের মতো জমজমাট হয়ে উঠল মিশির এবং সাইবানদের বন্ধুদের প্রচেষ্টায়। ইজান হয়ে গেছে গ্রুপের মধ্যমণি। তাকে নিয়ে কারো আগ্রহ শেষ নেই। ইরামের হাতে মেহেদি প্রায় শুকিয়ে এসেছে, তাই সুগন্ধার কাজে হাতে হাতে সাহায্য করল সে। ট্রেতে করে শরবত নিয়ে এসে সকলের পরিবেশন করে দিল। আফনান, নীরব এবং অনুরাগ আরেক দফা তাকে দেখল। বয়স শুনে যেমন চিত্র তারা মনে কল্পনা করেছিল, ইরাম তেমনটা নয়। এর কারণে সকলে খানিকটা আগে অবাক হয়েছিল। এমনটা নয় যে ইরাম বেশ সুন্দরী। তার মুখবর্ণ উজ্জ্বল শ্যামলা। বয়স যে 30-এর কোঠায় সেটাও বোঝা সম্ভব তার অভিব্যক্তিতে। যুবতীর মেয়ের ভেতরে একটা চঞ্চল্য থাকে, সেখানে ইরামের ভেতর রয়েছে শীতলতা, প্রশান্ত অনুভব। বয়সের সঙ্গে মানানসই তার চলাচল। ইসান কেঁদে উঠলে যেভাবে শেলিকে সামলাচ্ছে, অপরদিকে কাজেও বেশ সাহায্য করছে, সেটা দেখলে তার পারদর্শিতার পরিচয় পাওয়া যায়। ইরাম আর সাইবানের হুট করে পাশাপাশি দেখলে সত্যিই বেশ বেমানান লাগে। তবে সময়ের সাথে সাথে মনে হয় দুজনকে একে অপরের সঙ্গে অদ্ভুতভাবে মানিয়েছে। মূলত সেই কারণেই বন্ধুদের দল হঠাৎ করে ইরামকে দেখে বিস্মিত হয়ে গেছিল। তাদের ইমম্যাচিওর ডিজে এক ম্যাচিওর মেয়ের সঙ্গে জুড়ে যাচ্ছে, বিষয়টা ভাবলেও কেমন অবাস্তব মনে হচ্ছে। সাইবানের মতো পাগলাটে ঘোড়ার সঙ্গে ইরামের মতো শান্তশিষ্ট প্রয়োজনে রুষ্ট নারী কীভাবে একটা সংসার সাজাবে, সেটা কল্পনা করার সাধ্য আপাতত কারো হচ্ছে না। বন্ধুদের দল থেকে খানিকটা সময়ের জন্য নিজেকে ছাড়িয়ে অনুরাগ এলো কিচেনে। তার হাতে মিষ্টি লেপটে গিয়েছে, কেমন চিটচিটে লাগছে। এবারে নারী নক্ষত্র তার চেনা, সেই ছোটবেলা থেকে যাতায়াত, কোথায় কি আছে সব তার মুখস্থ। সিঙ্কে হাত ধুয়ে তোয়ালে হাত মুছে নিচ্ছিল সে। ঠিক এমন সময় পিছনে ভিন্ন এক অস্তিত্বের টের পেল। সুঘ্রাণটা নাকে এসে ঠেকল। এই শৈলের ঘ্রাণ তার খুব চেনা, ভুল হওয়ার কোনো সুযোগই নেই। কেমন আছেন অনুরাগ? ধীরে সুস্থে দাঁড়ালো অনুরাগ। তার সামনে দণ্ডায়মান সারিকা জলজলে দৃষ্টিতে চেয়ে আছে। সিল্কের চুলগুলো কাঁধের দুপাশে ছড়িয়ে পড়েছে। অপূর্ব মায়া মায়া লাগছে মুখটা। কতদিন পরে দেখলো অনুরাগ মুখটা, হিসেব নেই। দৃষ্টি এড়িয়ে গেল সে, তাকালো তির্যকভাবে। সারিকা যেখানে দাঁড়িয়ে ঠিক তার পিছনের টেবিলের দিকে। ভালো, এক শব্দে জবাব দিল অনুরাগ। সারিকাও বুঝি কথা হারিয়ে ফেলেছে। নীরবে দাঁড়িয়ে নিজের পায়ের দিকে তাকিয়ে রইল রমণী। অনুরাগ গলা খাঁকড়িয়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। কতদিনের জন্য আশা হলো, বিয়ে শেষ চলে যাবেন? চোখ পিটপিট করলো সারিকা, যেন ঘর থেকে বেরিয়ে এসেছে। তেমনটাই পরিকল্পনা ছিল, কিন্তু আমাদের অ্যাপার্টমেন্টের রেনোভেশনের কাজ চলছে। ও চায় আমি ততদিন বাবার বাড়িতে থাকি। ও? পরিহাসের হাসি আসলো অনুরাগ। একটুখানি। ঠিক পরক্ষণে নিজেকে সামলে নিল, চোখ হয়ে আঙুল চালিয়ে সোজা হয়ে দাঁড়ালো। যাকগে, শুনে ভালো লাগলো যে আপনি সুখে আছেন। সারিকার ঠোঁটে অতি সূক্ষ্ম এক বেদনার হাসি ফুটল বুঝি।
অনুরাগ দেখলো না, দেখতে চায় না, শুধু কষ্ট বাড়ে। আমি যাই, আমাকে বোধহয় ওরা খুঁজছে। একটা বাহানা দিয়ে হন করে কিচেন থেকে বাইরে বেরিয়ে এলো অনুরাগ। তবে সারিকার কণ্ঠস্বর তাকে জমে দিতে বাধ্য করলো। আপনি বিয়ে করছেন না কেন? প্রথমে কিছুটা বলল না অনুরাগ। সারিকা ঝাপসা দৃষ্টিতে দেখলো, তার কাঁধ জোড়া উঁচু হয়ে আবার ঝুলে বলল। সামান্য শব্দ তুলে হাসলো এবার সিনহাদের ছেলে। অতঃপর একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, বিয়ে এখনো সময় হয়নি। ভগবান যখন চাইবেন তখন হয়ে যাবে, চিন্তা নেই। এটুকু বলে অনুরাগ বেরিয়ে গেল কিচেন থেকে। সারিকা ঠায় দাঁড়িয়ে রইল, যতক্ষণ বান্দাকে দেখা গেল। কখন যে তার বাম চোখ বেয়ে এক ফোঁটা উষ্ণ অশ্রু গড়িয়ে নামলো সে টেরটুকু পেল না। দ্রুত শাড়ির আঁচল দিয়ে চোখ মুখে ফেলে চেহারায় জোরপূর্বক শান্তভাব ফুটিয়ে সে কিচেনের বাইরের দিকে হাঁটা দিল। যেই না সে বাইরে পা রেখেছে অমনি এক অনাকাঙ্ক্ষিত দৃশ্যের মুখোমুখি হলো। দেয়ালের পাশে একদম নিঃশব্দে দাঁড়িয়ে আছে ইরাম, হাতে খালি গ্লাস ভর্তি ট্রে। খুব সম্ভবত কিচেন এসব রেখে যেতে এসেছিল। সারিকা ভুরু কুচকে খানিকটা শত্রুভাবাপন্ন দৃষ্টিতে তাকালো। এই মেয়ে কিছু শুনেছে নাকি? অথচ ইরাম যেমন শান্ত ছিল তেমন শান্তই রইল। এগিয়ে এসে একদম নীরবে সারিকার পাশ কাটিয়ে কিচেনের ভেতর আড়াল হয়ে গেল সে। ভোর রাত 4টা বেজে এসেছে, আর কিছুক্ষণ বাদে ফজরের ওয়াক্ত শুরু হয়ে যাবে। অথচ ইরামের চোখে কোনো ঘুম নেই। ইজান তার বুকের উপর পরম শান্তিতে নির্দাচ্ছন্ন। সারাদিনের কার্যক্রমে এতটুকু দুধের বাচ্চা এমনভাবে ঘুমাচ্ছে যে একবারও ইরামকে জ্বালাতন করার জন্য জেগে ওঠেনি। ইরামের শরীর যেন ঝিম ধরে আছে। আর মাত্র কয়েক ঘন্টা, এরপরে তার জীবন নেবে নতুন মোড়। সে কি পারবে এই লড়াই টিকে থাকতে? জীবনযত তার জন্য কখনোই ভালো কিছু বয়ে আনেনি। নানান চিন্তা তাকে বিশ্রাম নিতে বাধা দিচ্ছে। শেষমেশ ইরাম হার মানল। ইজানকে বিছানায় শুয়ে কোলবালিশ দিয়ে মাঝখানে রেখে উঠে এলো। এলোমেলো চুলগুলো আঁচড়ে খোপা বেঁধে ওড়না গায়ে জড়িয়ে বেরিয়ে এলো বাইরে। সারা বাড়ি আধো অন্ধকার। সকালে নিজের ঘরে বিশ্রাম নিচ্ছে। সকাল হতে ব্যস্ততা শুরু হবে। ইরাম অতি নিঃশব্দে কিচেনে গিয়ে 1 কাপ চা বানানো নিজের জন্য। অতঃপর গরম ধোয়াটা কাপ নিয়ে হাঁটতে হাঁটতে বাইরে গেল বাগানে। শেষ রাতের খোলা ঠান্ডা বাতাসে প্রাণ জুড়িয়ে এলো বুঝি। গরম চা মস্তিষ্কের অনেক প্যাচ খুলতেও সাহায্য করছে। ইরাম যখন সবেমাত্র একটু স্বস্তি অনুভব করছিল তখনই খেয়াল করলো বাড়ির লোহার মেন গেটে হালকা খোলা। সেখান দিয়ে নিঃশব্দে গুটি গুটি পায়ে ভেতর ঢুকছে কেউ। প্রথমে আবছা দেখা গেল, চোর টোর নাকি। এরা মুক্তিযুদ্ধ হয়ে কয়েক পা এগিয়ে থেমে যায়। সাইবান চোরের মতোই ভিতরে ঢুকছে। পরনে কালো সিল্কের পাজামা সেট, ঘুমানোর পোশাক, চোখ মুখে একটা ধূর্ততা, সঙ্গে দুষ্টুমির ছাপ। নিশ্চয়ই কোনো কার্যসিদ্ধি করে এসেছে। তবে সব থেকে অবাক করা ব্যাপার, সাইবানের পায়ের কাছে কিছু ছোট্ট প্রাণীর অস্তিত্ব। 3টে ছোট ছোট ইঁদুর। হ্যাঁ, একদম মুরগির বাচ্চা সাইজের, সাদা এবং বাদামি বর্ণের ইঁদুর ছানা। ইরাম প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। সাইবার বেশ খানিকটা এগিয়ে আসার পর ইরামকে দেখে থমকালো। তবে চোখ মুখে কোনো অভিব্যক্তি ফুটতে দিল না, শুধু হালকা একটু কেশি শুধালো, ঘুমাননি এখনো? তবে ইরামের সমস্ত মনোযোগ এখনো সাইবানের পায়ের কাছে ঘুরঘুর করতে থাকে ইঁদুর ছানার দিকে। তুমি কোথা থেকে ইঁদুর ধরে এনেছ? ইরাম বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করতেই সাইবান চোখ মুখ কুঁচকে ফেললো, যেন অপমানিত হয়েছে। ইঁদুর? ইঁদুর হবে আপনার ভাই, এগুলো হ্যামস্টার, আমার বাচ্চারা। ফ্যালফ্যাল করে চেয়ে রইল ইরাম। সাইবার নুয়ে নিজের হাতের তালুর উপর 3টা হ্যামস্টার তুলে নিয়ে বুক পকেটের ভেতর রাখলো। 3জনই ঠাসঠাসি করে বসে মুখ বের করে দাঁত দেখিতে লাগলো। আঙ্গুল তুলে পরিচয় করে দিল সাইবান। ধবধবে সাদাটারে প্রথম দেখিয়ে বলল, ওর নাম চেঙ্গিস খান। ইরামের মাথায় বুঝি বাজ পড়ল। মানুষকে বহু ধরনের প্রাণী সে পালতে দেখেছে, বিড়াল, কুকুর, পাখি, মাছ, গরু, কিন্তু ইঁদুর? তাও এমন বলের মতো কিউট প্রাণীগুলো পালছে কিনা একটা জোয়ান ছেলে মানুষ, যার চরিত্রের সঙ্গে কিউট শব্দটা একেবারেই যায় না। উপরন্তু পালতি পশুর নাম মানুষ ছোট ছোট শব্দ রাখে, লালু, কালু, টম, টমি, পুচু, পুচি, কত কি। সাইবেন কিনা ওই 1 ইঞ্চি সাদা পশমের বলটার নাম রেখেছে চেঙ্গিস খান, এসব মানা যায়? সাইবানের ইরামের হতবিল্লতার প্রতি বিশেষ মনোযোগ নেই। আঙ্গুল দিয়ে সে সাদা আর বাদামি পশমের মিশালে হ্যামস্টারটা দেখিয়ে বলল, কিম জং হিটলার। সবচেয়ে শেষে গোটা বাদামিটাকে দেখিয়ে বাঁকা এসে জানালো, এটার নাম বারাক ওসামা। ইরামের প্রচণ্ড হাসি আসছে, অট্ট হাসিতে হাসতে ইচ্ছা করছে। ঠোঁটে ঠোঁট চাপে শক্তভাবে চায়ের কাপ ধরে রাখলো। 3টে আদুরে ছোট ইঁদুর বড় বড় মায়াবী চোখ করে তার দিকে চেয়ে আছে। আর এদের ডাকতে হবে কিনা চেঙ্গিস, হিটলার, ওবামা, থুরি, ওসামা বলে? ওরা বাচ্চা দিলে কি নাম রাখবে? বখতিয়ার খোঁজলি নাকি লর্ড ক্লাইভ? খিলখিল করে হেসে উঠল সাইবান। ছেলেটি সবসময় হাসে, তবে সেই দুষ্টুমির হাসির সঙ্গে এই হাসির সাথে একটা বিস্তর ফারাক আছে। সাইবানের তীক্ষ্ণ সুচালো দাঁত দুটি ঠোঁটের দুপাশ থেকে বেরিয়ে এসেছে, খানিকটা ভ্যাম্পায়ার গোছের দেখতে লাগছে।
অকৃত্রিম হাসিটার দিকে ইরাম প্রয়োজনের চাইতে খানিক বেশি সময় ধরে কেন যেন তাকিয়ে রইল, বুঝতে পারল না। ভালো আইডিয়া, কিন্তু আপনি ফেল। নাম দেওয়ার কম্পিটিশনে আমি সবার আব্বু লাগি। খানিকটা ভাব নিল সাইবান, পায়ে পায়ে এগোলো। তারপর হুট করে ইরামের হাত থেকে হাত খাওয়া চায়ের কাপটা নিজের হাতে নিয়ে চুমুক দিল। এই এই, আমি ওটা খাচ্ছিলাম। ইরাম হাত বাড়িয়েও চা বাঁচাতে পারল না। সাইবান চুমুক দিয়ে সবটুকু গিলে ফেলল, খালি কাপটা তার হাতে রেখে দিল। জিভ দিয়ে ঠোঁট চেটে নিয়ে বলল, ডিলিশিয়াস। নাক কুচকে বিরক্ত নিয়ে ইরাম বলল, আমি চা ভালোই বানাই। আমি চায়ের কথা বলিনি। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো রমণী। সাইবনের কথার অর্থটা সে 1 মিনিট যাবৎ ধরতেই পারল না। মাথা নিচু করে কাপের দিকে তাকালো সে। খেয়াল করলো যে ধারে চুমুক দিয়ে সে পান করেছিল, সাইবনও সেই ঠিক এক স্থান থেকে চুমুক দিয়েছে। ইরামের ঠোঁটে দেওয়া হালকা ভেসলিনের প্রলেপ সেখানে এখনও লেপ্টে আছে। ভেসলিন ত্বকের জন্য উপকারে জানতাম, খেতেও চমৎকার সেটা আজ জানতে পারলাম। সাইবনের চেহারা কুঁচকে গেল। আপনি একটা মুড স্পয়লার, সেটা জানেন? কোন মুডের কথা বলছো? হঠাৎ করে ইরামের একদম কাছে সরে এলো সাইবান। তবে সকালের মতো তাকে স্পর্শ করো না, শুধু গভীর চোখে তাকালো তার চোখের দিকে। ইরাম হলফ করে বলতে পারবে 1 সেকেন্ডের জন্য সাইবানের দৃষ্টিতে তার চোখে থেকে ঠোঁটে নেমে গিয়েছিল। যে মুডের জন্য মানুষ বিয়ে করে সেই মুড। গেঞ্জিরা কোন মুডের কারণে বিয়ে করে? তীর্যক হাসলো সাইবান। নুয়ের নিজের মুখটা ইরামের মুখোমুখি আনলো। তার বুক পকেটে হ্যামস্টারগুলো চুকচুক করে সিল্কের কাপড় কামড়াতে কামড়াতে পালক পেয়ে তার কাণ্ড কারখানা দেখছে। জেনজি কোন মুডের কারণে বিয়ে করে সেটা আপনি আজ রাতেই টের পেয়ে যাবেন, মাই ডিয়ার আপু। চোখ বড় বড় করে ফেলল ইরাম। সাইবান আরেকটু বিস্তৃত এসে যুক্ত করলো, 1 সেকেন্ড থট। এবার থেকে আপনার আপু ডাকার পরিহার করা উচিত, তাই না? কি নামে ডাকি আপনাকে বলুন তো? তুমি না নাম দিতে ওস্তাদ, তোমার মুখ থেকে শুনি। দাঁতে ঠোঁট কামড়ে গভীরতম দৃষ্টিতে তাকালো সাইবান। তার ভুরুর পিয়ার্সিং জলজল করে উঠল ভোরের কমলাভ আলোয়। দিলেন তো ঘেটু করে। আমার বউকে আমি কি নামে ডাকবো জানতে পারলে আপনি সইতে পারবেন না আপু। এতটাও দুর্বল মনে হয় আমাকে? হ্যাঁ, স্লো সে। চোখ পিটপিট করল ইরাম। সাইবান এত আস্তে বিড়বিড় করে কথাটা বলেছে যে ঠিকমতো শুনতেই পায়নি। কি বললে? বিরাট হাসলো সাইবান, দূরে সরে দাঁড়িয়ে এবার জোর গলায় বলল, স্নোফ্লেক্স, সি ইউ অ্যাট আওয়ার ওয়েডিং সুন। স্যালুটের ভঙ্গিতে করে সাইবান নিজের হ্যামস্টার বাচ্চাদের আদর করতে করতে হেলে দুলে ঘরের ভেতর চলে গেল। ইরাম তাকে জিজ্ঞাসা করার সুযোগও পেল না এই ভোর রাতে ছেলেটা বাইরে কোথায় গিয়েছিল, কি কাণ্ড করে এসেছে। সে শুধু অথর্বের মতন দাঁড়িয়ে থাকলো নিজের জায়গায়। পরক্ষণের হাতের খালি কাপড়ের দিকে তাকালো। সূর্যোদয় হতে শুরু করেছে। লালচে কমলা রশিতে ছেয়ে গেছে গোটা ধরণী। দমকা হাওয়া এসে ইরামের ওড়না উড়িয়ে নিল। একাতে খোপা করা চুলগুলো খুলে দিল সে। লম্বা চুলগুলো বাতাসে উঠতে লাগলো নদীর ঢেউয়ের মতো। চোখ বুজে ফেললো ইরাম। অনুভব করলো পৃথিবীকে। অবশেষে এই দিনটির আলো তার শরীর ছুঁয়ে দিল। নতুন শুরু নাকি নতুন সমাপ্তি, কোনটা সূত্রপাত ঘটবে আজ, সেটা এখন শুধু সময় বলতে পারবে।